কি ব্যাপার, গাড়ি থামিয়ে দিলেন কেন? স্যার, গাড়ি কাদায় আটকে গেছে। ও শিট, এ কোথায় মেয়ে দেখতে এলি ভাইয়া? কি সমস্যা? একদম ফালতু জায়গা, একদম গ্রামের ভেতরে, ফোনের ভালো নেটওয়ার্ক নেই, রাস্তা খারাপ, আর এখন গাড়ির এই বেহাল দশা। ঠিক হয়ে যাবে, এত অল্পতেই বিরক্ত হয়ে যাস না তুই। আয় আয়, নেমে দেখি কি হলো। কিন্তু রায়ানের আর সাবধানে নামিস বলা হলো না। তার আগেই গাড়ির দরজা খুলে আয়ান বেরিয়ে গেল। গাড়ি থেকে নিচে পা রাখতেই আয়ান বিরক্ত হয়ে গেল। একদম পাক কাদায় পা রেখেছে ও। আমার দামি অ্যাপেক্সের জুতাটা গেল। রায়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল আয়ানের কাছে। কাদার মধ্যে দাঁড়িয়ে থাকা আয়ানের জুতার অবস্থা দেখে ওর নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না। একদম নতুন চকচকে দামি জুতো কাদায় আটকে গেছে, টানাটানি করেও উঠছে না। আরে রায়ান, ছেড়ে দে, এই জুতার পেছনে সময় নষ্ট করিস না। ওটা পরে বাসায় গিয়ে ধুয়ে নিলেই হবে। আগে দেখি গাড়িটা ওঠানো যায় কিনা। না ভাই, তুমি বুঝবে না, এটা আমার স্পেশাল কালেকশনের। আম্মু আব্বু ঢাকা থেকে এনে দিয়েছিল। এটা হারালে আম্মু আমাকে আর আস্ত রাখবে না। আরে তুই তো জুতাকে আমার গাড়ির থেকেও দামি ভাবছিস নাকি? চল আগে গাড়ি তুলি, পরে জুতার খবর নিবি। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে মাথা বের করে বলল, গাড়ি গেছে কাদায় পড়ে, আয়ান রায়ান পড়ল শোকে, জুতা গেছে গাড়ি গেছে, আর কি বা যাওয়ার আছে। এই পটকা, তোর এই যখন তখন ছেঁড়া কাটার অভ্যাসটা থামাবি? রায়ান কাদার মধ্যে কষ্ট করে এগিয়ে গেল গাড়ির পেছন দিকে। আয়ানও কোনো রকমে এগোতে থাকলো। এদিকে ড্রাইভারও হাঁপিয়ে উঠেছে, গাড়ির পেছনে বাস দিয়ে ঠেলা দিচ্ছে। রায়ান আর আয়ান দুইজনই এখন পেছনে দাঁড়িয়ে ঠেলা দিচ্ছে। গাড়ির চাকায় কাদা জমে ঘুরতেই চায় না। হঠাৎ করে আকাশটা আরও বেশি কালো হয়ে এলো। বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি শুরু হলো ঝেঁপে। ভাইয়া, বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কি হবে? হবে হবে, আগে এই গাড়িটা কাদার ভেতর থেকে তুলতে হবে। এখন তো থামা যাবে না। সবাই মিলে ঠেলতে ঠেলতে শেষমেশ গাড়িটা কাদায় গভীরতা পেরিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে গেল। ড্রাইভার দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তার একটু উঁচু দিকে তুলে আনলো গাড়িটা। আল্লাহ রহমত করেছে স্যার, আর একটু হলেই গাড়ির ইঞ্জিন বসে যেত। আয়ান এবার নিজের পা তুলে দেখলো জুতো নেই। এক পায়ে জুতো নেই, আরেক পায়ে জুতোর ভেতর কাদা ঠেসে ঢুকে গেছে। শেষ, এটা আমার জীবনের সবচেয়ে বাজে দিন। কাদায় পড়ে গাড়ি থেমেছে, আয়ান ভাইয়ার জুতা গিয়েছে। ভাইয়া দৌড়ায়, আয়ান ঠেলায়, ড্রাইভার কাঁদে, গাড়ি চালায়, বৃষ্টি পড়ে ধুয়ে দিচ্ছে শরীর। এই যাত্রায় হইছে না হিরো, সবাই হইছে কাবির। এই সায়ন, তোর মুখটা বন্ধ কর। কাদা থেকে গাড়ি তুলতে তুলতে কোমর ব্যথা হয়ে গেছে, তুই উল্টা ছড়া কাটছিস। ভাইয়া কষ্ট না করলে তো স্মৃতি হতো না। এই কাদার এই জুতা, আজকের দিনটা মনে থাকবে সারা জীবন। সায়ন, তুই চুপ কর, পরে তোকে দেখে নিচ্ছি। সবাই একসাথে হেসে উঠল। বৃষ্টির কাদা, পা হারানোর জুতো, সব মিলিয়ে দিনটা যতটা ঝামেলার ছিল, শেষ পর্যন্ত সেটাই মজার গল্প হয়ে রইল। সায়নের ছন্দটা পুরো ঘটনার মধ্যে যেন রং মিশিয়ে দিল। রায়ান ভাই ঠেলে ঠেলে গামাচ্ছে, ড্রাইভার ভাই পিছন থেকে নামাচ্ছে। আমি হাসি, দেখি তামাশা। আজকের দিনটার হাসুক না। এই পিচ্ছি, তোর মুখ বন্ধ কর। আর ছড়া কাটলি তো গাড়ির পেছনে বেঁধে নিয়ে যাব। দেখ দেখ, এইটা কি? আমার জুতার জায়গায় এখন কাদা লাগানো। ধ্যাত, এ কোথায় আসলাম? আয়ান ভাইয়ের জুতা গেছে, পাক্কা গ্রাম্য কাদা পেছে, বৃষ্টিতে ভেজে সবাই কাক। ট্যুরের নাম হইল আজ কাদা লাগাও ফক। ড্রাইভারও আর থাকতে পারল না, হেসে ফেলল। চারদিক বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা হাওয়া বইছে, কাদামাখা জামাকাপড়, কিন্তু সবার মন হালকা হয়ে গেল। এই ঘটনার নাম কাদা ক্যাম্পিং, যার স্মৃতি থাকবে চিরদিন স্টাম্পিং। অবশেষে গাড়িটা যখন গ্রামে মেয়ের বাড়ির সামনে এসে থামলো, তখন বৃষ্টি একটু কমে এসেছে, কিন্তু সবার গায়ে তখনও কাদামাখা, জামাকাপড়ে দাগ, পায়ে ছেঁড়া জুতো। ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, স্যার, পৌঁছায় দিছি। এখন লগে যদি চান্দের গাড়ি থাকতো, এই কাদা বাঁচাইয়া নিয়ে যাইতাম। রায়ান গাড়ি থেকে নেমে জামা কাপড় দেখে।
ভাই, এই অবস্থায় মেয়ে দেখতে যাব? চেহারা দেখে তো মনে হচ্ছে আমরা গরুর হাট থেকে এসেছি। মেয়ে দেখতে এলাম আমরা, কাদায় ভিজে হলাম কাদা ভেজা, পাঞ্জাবি গেছে, জুতা গেছে, এইবার পাত্রী দেখার ভুট্টাও গেছে। সায়ন, তোকে বলছি, আর একটা ছড়া কাটলে এখানেই রেখে যাব। এই নিয়ে সবাই হেসে উঠল, তবে মনের ভিতর লজ্জা লেগে আছে। কে কি ভাববে? গ্রামের মেয়ের বাড়ি তো ভদ্র পরিবেশের জায়গা, এদিকে ওদের চেহারা একদম কাদাবাহীন। ভাই দেখ পুকুর। ভাই চল আগে পুকুর ঘাটে গিয়ে একটু ধুই টুই নেই। এরকম অবস্থা নিয়ে পাত্রী দেখতে গেলে তো খারাপ ইমপ্রেশন হয়ে যাবে। সবাই পুকুর ঘাটের দিকে গেল। বৃষ্টির পানি আর পুকুরের জল মিলিয়ে সবাই মিলে হাত হাত মুখ পা ধুয়ে ফেলল। তবু জামা কাপড়ের দাগ তো আর পুরোপুরি যাবে না। সায়ন চুপি চুপি রায়নের কানে বলে, ভাইয়া যদি মেয়ে দেখে পাত্রী পছন্দ হয় তখন কি বলবো জানো? কি বলবো? আপা, আমাগো গায়ের কাদা নিয়ে ভুল বুঝবেন না, আমরা আসলে নর্মালি সুন্দর। রায়ন হাসতে হাসতে পিঠে ঠুস করে মারল সায়নকে। চুপ, এখন আর কথা বলবি না। সায়ন ছোট গলায় বলল, ভাইয়া, এই বিয়ের নাম হবে কাদা বৃষ্টি সম্বন্ধ, বুঝে রাখো। অপরদিকে মেয়ের বাড়িতে তখন চিন্তার রাশ নেমেছে। পাত্রপক্ষ আসার সময় অনেকটাই পেরিয়ে গেছে। গ্রামের দিকে নেটওয়ার্ক খারাপ বলে কলও দিতে পারছে না মমিন সাহেব। তার বড় মেয়ে নাবিলাকে আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা, কিন্তু এখনও তারা এসে পৌঁছায়নি বলে তিনি চিন্তিত। তিনি ভেতর থেকে তার ছোট মেয়ে নদীকে ডাকলেন। নদী, জি আব্বা, ডাকতেছেন? হুনে মা, পাত্রপক্ষ আসার কথা ছিল, এখনো তো পৌঁছালো না। আমি কি বাইরে যাইয়ে দেখব? হুন, যা তো দেখ, কত সময় পেরিয়ে গেল। উঠোনে দাঁড়িয়ে আছে নদী। নদী জানালা দিয়ে দেখে কিছু লোক হুট করে পুকুরে নামছে। আরে বাপরে, এই অসময়ে পুকুরে কে নামে? নিশ্চিত চোর হইব। আমাগো বাড়ির মাছ ধরবার লাগিয়া এসছে। নদী তাড়াতাড়ি রান্নাঘরের দিকে থেকে চিৎকার করে বলল, আম্মি, আম্মি, পুকুরে চোর নামছে গা। ওরা মাছ ধরতেছে মনে হয়। নদীর মা দৌড়ে এলেন। পেছনে বাড়ির আরেকজনও এসে হাজির। সবাই জানালা দিয়ে দেখে কাদামাখা 3জন লোক পুকুরে গা ধুচ্ছে। নদীর মা রাগ আর ভয়ে গলা কাঁপিয়ে বলল, ওদের দেখে তো চুরি মনে হচ্ছে রে। এমন গা ভর্তি কাদা, গার রং চিনতেই পারতেছি না। এরা নিশ্চিত বাইরের লোক। ওদিকে পুকুরের পানিতে থেকেই সায়ন বুঝে গেল কিছুটা একটা গোলমাল হয়েছে। ভাইয়া দেখ, কারা যেন আমাদের দেখছে। রায়ান চোখ বড় বড় করে তাকায়। আরে বাবা, এরা মনে হচ্ছে মেয়ের বাড়ির লোক। ওরা আবার চোর ভাবছে না তো? এই কপাল আমাদেরই আছে, কাদা ধুতে এসে চোর বানাইলো। ভাই, নতুন জুতা গেল, এখন নতুন পরিচয় পেলাম পুকুর চোর। নদীর মা জানালা দিয়ে জিজ্ঞেস করলেন, ওরা কারা রে? এইখানে কি করতেছে? রায়ান পানি থেকে চিৎকার করে বলল, আপা, আমরা মেয়ে দেখতে আসছি, কাদা মাখা ছিলাম তাই একটু ধুয়ে নিচ্ছি, চোর না আপা। তখন সে কথা আর ওদের কান অবধি পৌঁছালো না। নদীর চিৎকার শুনে বাড়ির কয়েকজন ছেলে লাঠি হাতে হাজির। কই সোর কই, কে পুকুরে নামছে? ধইরা বাইর করি। পলাশ আর 2-3জন ছেলে দৌড়ে পুকুরের দিকে গেল। ওদিকে পুকুরে দাঁড়িয়ে থাকা আয়ান আজ করতে পেরে বলল, ভাই, আমার মনে হইতেছে এইবার কাদার পর মাইল লাগবো। সায়ন চুপি চুপি হাসে, বলে, এটা মনে হয় আমাদের জুতা হারানোর থেকে মার খাওয়ার ট্যুর। পলাশ লাঠি হাতে হাঁক দেয়। এই শালা, কারা রে তোরা? পুকুরে নামতেছোস কেন? মাছ চুরি করছোস? রায়ান উঠে দাঁড়িয়ে গা থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, ভাইরে একটু থামেন, আমরা চোর না, পাত্রী দেখতে এসছি, একটু কাদা লাগছিল তাই ধুয়ে নিচ্ছি। চোরের আবার পাত্রী, মিথ্যা বলার জায়গা পাস না। আমরা সত্যি মেয়ে দেখতে আসছি। আরে কই তোর শার্টের বোতাম? এইটা কি চোরাই মাল নাকি? কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ একটু ঠেলা দিল। রায়ানের গা ভেজা ছিল, পিছলে গিয়ে হড়কে পড়ে গেল পানিতে। সায়ন তো হাসতে হাসতে কুপোকাত। ও ভাইয়া, প্রেমের আগে ইজ্জত গেল, এইটা হলো পানিতে প্রেমের লুটোরাজ। রায়ানের রাগ এবার বেড়ে গেল। পলাশের পা ধরে হ্যাচকা টান দিয়ে পানির মধ্যে টেনে দিল। এবার দুজন পানির মধ্যে লড়াই শুরু করলো। পানি দিয়া মারামারি, এটা কি নতুন স্পোর্টস? এদিকে মেয়ের বাড়ির বড়রা এগিয়ে এলেন।
মমিন সাহেবের হন্তদন্ত হয়ে ছুটে এলেন। কই চোর? ওই তো আব্বা পানিতে। মমিন সাহেব ততক্ষণে রায়ানকে চিনে ফেলেছেন। আরে এই পোলার তো আজ নাবিলাকে দেখতে আসার কথা। জি, আমরা পাত্রপক্ষ। নাবিলাও ছুটে এলো। ও ততক্ষণে বুঝে গেছে আসল ঘটনা। লজ্জায় মুখ লাল করে নদী বলল, আমি আমি আসলে ভুল বুঝছিলাম। ওরা চোর না, ওরা পাত্রী দেখতে আসছে। আমি চিৎকার করছিলাম বলে এমন হয়েছে। পলাশ ভাই, উনি পাত্র, ওনাকে ছেড়ে দেন। উফ, দেখো কপাল, পাতি দেখতে এসে ভাইদের কুপকাত করে দিছি। রায়ান পানি থেকে উঠে দাঁড়িয়ে বলে, চিন্তা করেন না ভাই, আমরা গ্রামে বিয়ে করতে আসছি, মায়ের খাইতে না। তবে যদি চান বিয়ের লগে লগে ফ্রি মারামারির অফারও দিতে পারি। সবাই হেসে উঠল। নদী তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, এই শুরুতেই এত গন্ডগোল। এই ছেলেগুলো আমার কপালেই কেন যে আসলো। এই বিয়ের নাম হইব কাদা ক্যাম্পিং, প্রেম ও পানির মারামারি। শেষমেশ সবাই মিলে হেসে হেসে পরিস্থিতি সামলে নিল। পাত্রপক্ষ উঠোনে এসে বলল, সেমাই আর পিঠার প্লেট সামনে আসলো। পাত্রপক্ষ উঠোনে এসে বসলো। সেমাই আর পিঠার প্লেট সামনে আসলো। আর মাথার মধ্যে থেকে যাচ্ছিল, এই বিয়ে শুরু হয়েছে বৃষ্টির কাদা, পুকুরের পানি আর চোর চোর ভেবে মারামারির মধ্য দিয়ে। সবাই পিঠা আর সেমই খেতে খেতে পাত্রে দেখার আসর শুরু হলো। মেয়ের বাড়ির বড়রা পাত্রীকে নিয়ে এলেন। ওইদিকে নদী চুপচাপ পাশে দাঁড়িয়ে, কিন্তু চোখের কোণে দুষ্টু হাসি। আয়ান খেয়াল করলো, এই সেই মেয়ে যে একটু আগে ওদের চোর ভেবেছিল। কিন্তু নদী পাত্রী না, পাত্রীর ছোট বোন। তবুও নদীর চোখে মুখে যত কথা, আয়ান নিচু গলায় ফিসফিস করে, এই যে আপু, পুকুরে নামলেই কি সব চোর হয়? এখন তো আবার সামনে বসে আছি, এখনো চোর লাগতেছে? নদী হাসি চেপে চোখ বড় করে বলে, কে বলল চোর মনে হয় না? আমি এখনো সন্দেহ করতেছি। চোরেরা তো দেখছি আজকাল স্মার্ট হয়ে গেছে। ওফ, তাই নাকি? তাহলে এখনই যদি সেমাইয়ের যে একটা প্লেট চুরি করে খায়, বুঝবেন আমি সত্যিকারের চোর। চুরি কইরেন, আমি ভিডিও করে রাখবো। বিয়ের পরে সবাইকে দেখাবো। বিয়ের পরে দেখাবেন মানে? আপনি তো পাত্রী না, তাহলে? নদী চোখ টিপে বলে, আমি পাত্রীর ছোট বোন, কিন্তু ভবিষ্যতে যদি দেখি আপনি আবার আমাদের বাসায় বেশি বেশি আসতেছেন, তখন ভিডিওটা কাজে লাগবে। আয়ান হেসে বলে, বুঝলাম, মেয়ের বোনদেরও আজকাল জেলাসি আছে। নদী হাসি চেপে বলে, জেলাসি না, নিরাপত্তার ব্যবস্থা। এইসব আধা চোরদের দেখে রাখা লাগে। সায়ন পাশে দাঁড়িয়ে সব শুনে হাসতে। সে ফিসফিস করে আয়ানকে বলে, ভাইয়া, পাত্রীর সাথে তো কথাই বললেন না, কিন্তু পাত্রীর বোনের সাথে ফুল ক্লাস চলতেছে। এই দুনিয়ার আসল বিপদই হলো পাত্রীর বোন। সবাই হাসতে হাসতে পাত্রী দেখা শেষ করলো। আয়ানের চোখের কোণে এখন নদীর জন্য আলাদা একরকম ঝিলিক। পাত্রী দেখার পর্ব শেষ অনেকক্ষণ আগেই। সবাই আবার গল্পে মেতে উঠেছে, কিন্তু আয়ান খেয়াল করলো নদী একা দাঁড়িয়ে আছে বারান্দার এক কোণে। বৃষ্টি পড়ার পর ভেজা বাতাস বইছে, নদীর চুলের ভেজা গোছা হাওয়ায় উঠছে। আয়ান অবাক হয়ে দেখছে। এই মেয়েটাকে কেন আগে চোখে পড়েনি? হঠাৎ নদীর চোখের দিকেই তাকিয়ে পড়ল আয়ান। চোখে চোখ পড়তেই নদী মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে মুচকি হাসি লুকোতে পারল না। আয়ান কাছে গিয়ে হালকা স্বরে বলল, আপনি জানেন আজকের দিনটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কেন? পাত্রী দেখতে এসে তো আর কাদা মারামারি হয় না, তা ভাবেননি এই জন্য? আয়ান হাসতে হাসতে বলে, না, কাদা নিয়ে ভাবিনি ঠিকই, তবে আরও একটা জিনিসের জন্য প্রস্তুত ছিলাম না, আপনাকে দেখে থমকে যাওয়ার জন্য। নদী চোখ নামিয়ে নিয়ে ফিসফিস করে, আমি? কেন? এই গ্রামের উঠোন, এই পুকুর পাড়, এই কাদামাখা দিনটার মধ্যে আপনি যতটা স্বাভাবিক, আমি ঠিক ততটাই এলোমেলো হয়ে গেলাম। নদী একটু লজ্জা পেল, চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু আয়ানের চোখে চোখ রেখে আবার মুচকি হেসে বলল, আপনি তো বড় ভাইয়ের পাত্রী দেখতে আসছেন, কনফিউজড হয়ে আবার নিজের পাত্রী দেখেন না। আয়ান নরম গলায় বলে, কনফিউজ না, পাত্রী তো পাত্রী, কিন্তু যার সাথে প্রথম ঝগড়া হয় তাকে তো আসলে মানুষ বেশি মনে রাখে, তাই না? বেআই বেআইনের ঝগড়া তো লেগেই থাকবে। তাই না কি বেআইন সাহেবা? জি বেআই সাহেব। নদীর ঠোঁটের কোণে আবারও সেই দুষ্টু হাসি।
হাওয়ায় চুল উড়ে পড়ল আয়ানের গায়ে। দুজনের মাঝে এক ফালি নীরবতা, কিন্তু সেই নীরবতা ছিল আরামদায়ক। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন চুপ করে গেছে, শুধু নদী আর আয়ানের ভেতর অদৃশ্য কিছু গল্প হচ্ছে। তাহলে কি বুঝি, আপনি পাত্রী দেখতে এলেন কিন্তু পছন্দ করলেন চোর ধরার আপুকে? আয়ান হালকা হেসে গলার স্বর গভীর করে বলে, হয়তো কারণ যার সাথে প্রথম পরিচয় হয় ভুল বোঝাবুঝিতে, তার সাথেই না থেকে গেলে জীবনটা আস্ত থাকবে না। বৃষ্টি পড়ছিল ধীরে ধীরে, পুকুরের জল ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আয়ান আর নদীর মাঝে তখন অন্যরকম উষ্ণতা। এই এক ফালি মিষ্টি দুষ্টুমি দেখে এই এক ফালি মিষ্টি দুষ্টুমি থেকে জন্ম নিচ্ছে অদ্ভুত এক ভালো লাগার শুরু। বৃষ্টি তখনও ঝরছে, পুকুর পাড়ের গাছগুলো থেকে জলের ফোঁটা টুপটাপ পড়ছে মাটিতে। ঘরের ভেতর পাত্রী দেখা নিয়ে আলাপ আলোচনা করছে, কিন্তু আয়ান আর নদীর নিঃশব্দে দাঁড়িয়ে আছে বারান্দার এক কোণে। দুজনের মাঝের দূরত্ব খুব বেশি না, আবার খুব বেশি। কথা বলা হচ্ছে, আবার হচ্ছে না। চোখে চোখে অন্য কিছু বলা চলছে। আপনার কি মনে হয় এই বৃষ্টির দিনে এমন করে বারান্দায় দাঁড়িয়ে থাকা ঠিক? আমার মনে হয় এই মুহূর্তটা ঠিক। আপনি পাশে আছেন, বৃষ্টিটা থেমে গেলেও যদি এই সময়টা থেমে থাকতো মন্দ হতো না। নদী চোখ নামিয়ে নিল, হঠাৎ ঠোঁটের কোণে একটু হাসি খেলে গেল, কিন্তু বুকের ভেতর কেমন যেন নরম একটা ধাক্কা লাগলো। আপনি সবসময় এভাবে কথা বলেন? আয়ান চোখে চোখ রেখে বলে, সব সময় না, কিন্তু যার সাথে প্রথম দেখায় ঝগড়া হয় তার সাথে কথা বলার ধরন আলাদা হয়। আপনি তো জানেন আমার চোর অপবাদ এখনো উঠে যায়নি। আপনি তো আসলেই সন্দেহজনক। মেয়ের বোনকে কথা বলার নামে এভাবে ফাঁদে ফেলছেন। ফাঁদে পড়লে তো পালানোর ইচ্ছা থাকে। আপনার কি পালাতে ইচ্ছে করছে? নদী এবার আর হাসি চেপে রাখতে পারল না। চোখের কোণে জল জল চলে এলো কি না কে জানে, হয়তো বৃষ্টির ছাট, হয়তো একটু অন্য কিছু। নদী চোখ নামিয়ে বলে, সবাই বলে মেয়ের বড় বোনের প্রতি নজর দিতে হয়, ছোট বোনের সাথে নাকি কথা বলা ঠিক না। আপনি তো উল্টো করছেন। আয়ান গভীর স্বরে বলে, আমার তো মনে হচ্ছে কার সাথে কথা বলবো সেটা বুক বলে দেয়, সমাজ না। নদী হাতের কাঁপুনিটা লুকোতে চেষ্টা করলো। বৃষ্টির ফোঁটার মতোই ধীরে ধীরে ওদের মধ্যে জমতে থাকলো অদৃশ্য ভালোবাসার জলের রেখা। সেই মুহূর্তে দূরে কোথাও বিজলি চমকালো। আয়ান আর নদী দুজনেই তাকালো আকাশের দিকে, তারপর আবার চোখে চোখ পড়ল। এই চোখের ভাষা আর বলা যাবে না, এটা শুধু অনুভব করা যায়। যেখানে দুষ্টুমি থেমে যায় সেখানে শুরু হয় নিঃশব্দ প্রেম। বৃষ্টির দিন পেরিয়ে গেছে, আজ আকাশ পরিষ্কার, তবে গ্রামের মেঠো রাস্তায় এখনও সিক্ত। বাতাসে হালকা কাদার গন্ধ। আয়ান আজ বরপক্ষে, সবার সাথে হাসি মজা আড্ডায় ব্যস্ত ও, কিন্তু ওর মনে বারবার একটা মুখ ঘুরে ফিরে আসছে নদী। পাত্রে আসছে ঠিকই, কিন্তু আয়ানের মন খেলা করে সেই উঠোনের কোণের হাসি, পুকুর পাড়ে সেই দুষ্টু মেয়ে। সায়ন খোঁচা দিয়ে বলল, ভাইয়া, বিয়ে তো রায়ান ভাইয়ের, কিন্তু মুখে হাসি কেন তোমার? পাত্রীর বোনের কথা ভেবে? তুই চুপ কর, তোর কথা কেউ শুনলে তো বিয়েটাই বন্ধ হয়ে যাবে। বৃষ্টির দিন শেষ আগেই আজ আকাশ ঝকঝকে, গ্রামের মাঠে রোদ পড়েছে, পাখির ডাক, কিন্তু রায়ানের মাথার ভেতর বারবার ঘুরে আসছে সেই কাদামাটির দিনটার কথা। গ্রামের বিয়ে মানেই একরকম অন্যরকম উৎসব। শহরের বিয়ের মতো সাজসজ্জা নয়, কিন্তু এখানকার আনন্দে একটা প্রাণ আছে, একটা মাটির গন্ধ আছে। উঠোন জুড়ে মানুষের ভিড়, প্যান্ডেল বাঁধা হয়েছে নারকেল গাছের গুঁড়িতে দড়ি বেঁধে, তার ওপর লাল সবুজ নীল হলুদ রঙের কাগজের ফুল হাওয়ায় দুলছে। মাঝে মাঝে কাগজের ফুল গায়ে এসে লাগে, তবুও কেউ বিরক্ত হয় না। পুকুর পাড়ে গামছা বিছিয়ে ছেলেপেলে বসে আছে, কারো হাতে বাদাম, কারো হাতে চানাচুর। বাড়ির পেছনে রান্নাঘর থেকে আসছে মাংসের ঝোলের গন্ধ, চুলায় বড় বড় হাঁড়ি বসানো, ধোয়ার সঙ্গে মশলার গন্ধ উড়ে আসছে। বউ ভাতের জন্য চাল দেওয়া হচ্ছে, কেউ কলাপাতা মুছে দিচ্ছে, মেয়েরা পিঠার পাটি সাজাচ্ছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসে, কে কারে খ্যাপালো, কে কাকে ঠেলে দিল, সেই সব নিয়ে তুমুল আনন্দ। গ্রামের ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে, কেউ আলো টাঙাচ্ছে, কেউ মাইক সেট করছে, মাইকে পুরনো গান বাজছে, ও পাখি তোর বউ হবে কে। বাড়ির বড়রা প্যান্ডেলের নিচে বসে তাস খেলছে, মাঝে মাঝে গম্ভীর মুখে কথা বলছে, আবার হাসির শব্দে চারপাশ জমে উঠছে। বরপক্ষ এসে গেছে, তাদের স্বাগত জানাতে উঠোনে সাজানো হয়েছে গামছার ওপরে মুড়ি, বাতাসা, নারকেল। বাচ্চারা লাফাচ্ছে,
কে আগে খাবে সেই নিয়েও ঝগড়া। চাঁদের আলো আর গাছের ছায়া মিশে গেছে উঠোনে। হাতে টিপ পরা মেয়েগুলো চুপি চুপি হাসছে। কেউ কারো পিছনে লুকিয়ে আছে। বিয়ের বাড়ি মানেই তো এইসব লুকোচুরি। আলোর মালা জ্বলছে উঠোন জুড়ে। ঝিকমিক আলোয় গ্রামের বাড়িটা যেন অন্যরকম হয়ে গেছে। মাটির বাড়ির দেওয়ালে আলো পড়ে, সেই আলোয় যেন স্মৃতি জেগে ওঠে। বরপক্ষ আর কনেপক্ষ মানেই রেষারেষি, খাবার নিয়ে, বসার জায়গা নিয়ে, আর মাঝে মাঝে শুধু খেপানোর জন্য বরপক্ষ আসার সময়ই শুরু হয়েছে ঠাট্টা। কনেপক্ষের মামা হেসে বলেন, এই যে জামাইবাবু, এত দেরি কেন? রাস্তা ভুলে গেছিলে নাকি? বরপক্ষের কাকু চোখ টিপে বলেন, আরে মামা, কনেকে চুরি করে নিয়ে যাব তো, সেই প্ল্যান করছিলাম, তাই দেরি। বরের গাড়ি ঢোকার সাথে সাথেই কনেপক্ষের মেয়েরা দল বেঁধে বরপক্ষের ছেলেদের ঘিরে ফেলল। প্রথমেই গেট ধরা, তারপরে জুতো লুট। বরের জুতো লুটিয়ে নেওয়া এই বাড়ির পুরনো রীতি। নদী আর ওর বান্ধবীরা মিলে রায়নের জুতো টেনে নিল। এই জুতো আমাদের, চাইলে দাম দিতে হবে, না দিলে জামাইবাবুর পা খালি থাকবে। বরপক্ষের বন্ধুরা হেসে বলল, আরে এটা কি বিয়ের দিনই ডাকাতি? নদী ভেংচি কেটে বলে, এটা ডাকাতি না, এটা নিয়ম। নিয়ম না মানলে বিয়ে বন্ধ। বরপক্ষের ছেলেরা তখন নানা রকম টাকা পয়সার কথা বলে হাসাহাসি করছে। কেউ বলে 500 টাকা দেবে, কেউ বলে 1000 টাকা। কিন্তু নদীরা ছাড়বে কেন? নদী গম্ভীর গলায় বলে, 1 লাখ ছাড়া ছাড়বো না। এই 1 লাখ? তুই তো নিজেই জামাই চাইবি এখন। তোর সাথে তো চাইবই না, তোকে তো আমি খালি খেপাইতেই ভালোবাসি। জুতো নিয়ে দর কষাকষি তো হয়েই গেল, কিন্তু মজার তো এখন শুরু। কনেপক্ষের মেয়েগুলো একজোট হয়ে বরপক্ষের ছেলেদের ঘিরে ধরল। তাদের প্ল্যান, বরপক্ষকে ঠিকঠাক বাগে ধরে খাওয়ানো যাবে। নদী হাসতে হাসতে বলে, শুনুন শুনুন বরপক্ষের লোকজন, আপনাদের বসার আগে পরীক্ষা নিতে হবে, কে কত বড় খাদক। বরপক্ষের বন্ধুরা হেসে ফেলল। পরীক্ষা আবার কিসের? পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ খেতে হবে। যদি খেতে পারেন তবেই খাটে বসবেন, নইলে ওঠেন। সবাই হাসতে হাসতে মরে যায়। কেউ ভাবেনি বিয়ে বাড়িতে এরকম আইটেম থাকবে। একজন বরপক্ষের ভাই উঠে এসে বলল, দাঁড়ান দাঁড়ান, শুধু খাওয়াই না, খেতে খেতে প্রেমের গান গাইতে হবে। আরে বিয়ে করতে এসে সিঙ্গার হয়ে গেলাম। সবাই ঠাট্টা হাসাহাসি। কেউ গাইছে, প্রেমে পড়েছি মরেছি মরেছি। কেউ কাঁচামরিচ মুখে নিয়ে লাফাচ্ছে। মেয়েরা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে উঠোনে। আর একটা মজার ঘটনা হলো, কনেপক্ষের খালা হঠাৎ বলে উঠল, জামাইবাবু, আজকে আপনাকে ডিম ভাজি খাওয়াবো, কিন্তু ডিম ভেজে দেব না, কাঁচা ডিম মুখে ফেলতে হবে। রায়ান চোখ বড় বড় করে, আরে খালা, এইটা কি নিয়ম? গ্রামে বিয়ে করতে এসেছেন তো, গ্রাম ও নিয়মও মানতে হবে। কাঁচা ডিম না খেলে বিয়ে বাতিল। রায়ান মুখে কাঁচা ডিম নিয়ে বলল, আমার বিয়ে হোক, বউ আমি নিয়েই যাব। সবাই হেসে লুটিয়ে পড়ল। বউ উঠে এসে বলল, আর এত কষ্ট করো কেন, আমি নিজেই চলে যাব। এভাবেই বিয়েবাড়ির আসর জমে উঠল। কারো মুখে রসগোল্লা, কারো হাতে ফুলের মালা। কেউ হাসতে হাসতে পেটে হাত চেপে ধরে বসে আছে। গ্রামের বিয়ের এই হুল্লোড়, এই খুনসুটি স্মৃতিতে থেকে যাবে আজীবন। সবাই যখন খাওয়া দাওয়া আর হুল্লোড় নিয়ে ব্যস্ত, আয়ান পুকুর পাড়ের কাছে গিয়ে বসলো। হাতের মোবাইলটা নাড়াচাড়া করছিল, কিন্তু মনটা অন্য কোথাও। পেছন থেকে হঠাৎ, এই যে ফোন ঘাটস কেন? আমি তো ভাবছিলাম তুই আমাকে একটু খুঁজবি। তুই কি জিপিএস নাকি যে খুঁজবো? আরে না, আমি তো নদী, তবে চাইলে তোর মনে বইতে পারি। আয়ান একটু থমকে গেল। নদীর কথাগুলো হেসে উড়িয়ে দিলেও মনে মনে ভাবলো, এই মেয়েটা তো আসলেই আমার মনে বইছে। আচ্ছা শোন, বিয়ে বাড়িতে শুধু বসে থাকবি নাকি একটু নাচবি? নাচবো? আমি পাগল নাকি? হ্যাঁ, তুই নাচলে আমি ভিডিও করব, তারপর ফেসবুকে পোস্ট দিব। আমাদের দুলা ভাই জামের গাছে ওঠেনি, বোনের দেওর উঠেছে। আচ্ছা, তোর সাথে একটু লড়াই করব। লড়াই ঠিক আছে, কিন্তু জিতলে পুরস্কার চাই। কি রকম পুরস্কার? আমাকে নিয়ে গ্রামের মেলায় নিয়ে যাবি, পাটের দড়িতে দোল দিবি, আর হারলে তাহলে তুই আমাকে পুকুরে নিক্ষেপ করবি, কিন্তু কথা দে ঠেলে ফেলবি না, আস্তে ফেলবি। আয়ান হাসলো। এতদিনে বুঝে গেছে নদীর সাথে সময় কাটানো মানেই হাসি, আনন্দ আর ভেতরের ভেতরে একটা আলাদা অনুভূতি। দুষ্টুমি করেও ওর চোখে একটা কোমলতা থাকে।
কিন্তু নদীর এই খুনসুটির আড়ালেও যে আস্তে আস্তে কিছু একটা গেঁথে যাচ্ছে সেটা আয়ান ভালো করেই বুঝতে পারছে। আয়ান, জানিস তোর সাথে ঝগড়া করতে করতে দিন শেষ হয়ে যায়। ভবিষ্যতেও যদি ঝগড়া করতে পারি খারাপ লাগবে না। আমি তো ভাবছিলাম তুই ছাড়া আমার দিনই চলবে না। পুকুর পাড়ে ঠান্ডা হাওয়া বইছে, চাঁদের আলো পড়ে নদীর মুখটা আরও মোলায়েম দেখাচ্ছে। আয়ান মনের ভেতরে ঠিক করে নিল এই খুনসুটি চলতেই থাকবে, হয়তো সারা জীবন। ওদিকে সবার হাসাহাসির রোল পড়ে গেল। এভাবেই চলতে থাকে বরপক্ষ আর কনেপক্ষের ঠাট্টা মজা। মাঝে মাঝে ইট পাটকেল, হাসির বোমা আর কথার খুনসুটি। কেউ বলে কনেপক্ষের রান্নায় কম নুন, কেউ বলে বরপক্ষের মাথায় বেশি তেল। সারাটা বাড়ি জুড়ে হাসির শব্দ। কেউ কারোর ওপর রাগ করতে পারে না। সবাই জানে এই ঠাট্টার ভেতরেই লুকিয়ে আছে আসল আনন্দ। সায়ন তো আজও ছাড়েনি। কাবিনের আগে বর সাজাতে সাজাতে হাসতে হাসতে বলে, ভাইয়া আজকে বিয়ে করতে যাবে নাকি? আবার কাদা থেকে পুকুরে নামবে? রায়ান হাসতে হাসতে বলে, চুপ কর সায়ন, আজকে যদি কথা বলে বিয়ের দিনও তোর পুকুরে ফেলে দেব। বাড়ির উঠোনে বিয়ের তোরণ গানের সাউন্ড বাজছে। মেয়ের বাড়ি থেকে লোক এসে বরযাত্রীদের নিয়ে এলো। মাঝে মাঝে কেউ বলে, এই যে সেই ভাইয়ারা যাদের কাদা থেকে তুলতে হয়েছিল। সবাই হেসে ফেলে, রায়ানও হাসে। আজ এই গল্প নিয়ে কারো আর লজ্জা নেই। বিয়ের আসরে শোরগোল, পান সুপারি ঘোরে, গায়ে হলুদের গন্ধে ভরে আছে ঘর। বউ আসবে, সবাই প্রস্তুত। আয়ান বসে আছে রায়ানের পাশে, বিয়ের কাবিননামায় সাক্ষী হিসাবে সই করার জন্য। ঠিক তখনই নদী এসে পাশে দাঁড়ালো, চোখে হালকা কাজলের রেখা, গালভরা হাসি। এই যে বেআই সাহেব, পুকুর চোর গল্প মনে আছে তো? মনে তো আছেই বেআইন। এখনও তো ভাবি এই বিয়েতে আসলে চোর সন্দেহের জন্য কত টাকা যৌতুক নিব। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আয়ান হাত বাড়িয়ে দেয় নদীর দিকে। তবে পড়াও হাত করা। আমি তো পুলিশ না। কিন্তু তোমার আদালতে তো আমি চোর, সাজা দাও। আমি সেদিনের জন্য দুঃখিত, একটা ছোট ভুল বোঝাবুঝি। কিন্তু তোমার হাসির জন্য আমি এই ভুল বোঝাবুঝিটা চিরকাল রাখতে রাজি। আয়ানের কথায় যদি লজ্জায় মাথা নিচু করে ফেলে, তাহলে আজকের দিনটার নাম কি দিবেন? সায়ন এতক্ষণ দুজনের কথা শুনছিল, এবার বলে ওঠে, আজকের দিন হইল কাদা থেকে কাবিন পর্যন্ত দিন। এই বিয়েতে শুধু পাত্রী না, তার বোনের দুষ্টু হাসিটাও আমার জীবনভর লাগবে। মাঝে মাঝে জীবন এমনই, যেখানে সম্পর্কের হিসাব বইতে থাকে না, থেকে যায় মনে। যেখানে পাত্রীর সাথে পাত্রের বিয়ে হয় ঠিকই, কিন্তু পাত্রীর বোনের সাথে থেকে যায় হাসি ভরা বন্ধুত্বের বাঁধন। হাজার হোক বেআইন সাহেবা, বিয়ের ঘরে হাসির শব্দ, বৃষ্টির দিনে গল্প আর চোখে চোখে চলা মধুর দুষ্টুমি, সব মিলে এই বিয়ে কাদা, মারামারি আর ভালোবাসার মিশ্রণে যেন এক অন্যরকম ইতিহাস হয়ে রইল। রায়ান বসে আছে সাদা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি। মোল্লা সাহেব কাবিননামা পড়ে শোনাচ্ছেন। পাত্রপক্ষের লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কি বিয়েতে রাজি? রায়ান নরম গলায় বলে, হ্যাঁ রাজি। ওপাশে নদীর বড় বোন নাবিলা রায়ানের পাত্রে লাজুক মুখে উত্তর দেয়, হালকা হাসি লুকিয়ে রাখে। বৃষ্টির সেই দিনের কথা মনে পড়ে যায় ওদের দুজনেরই। কাদামাখা জামা নিয়ে দেখা হওয়া, চোখের আড়ালে অজানা হাসি, সব এখন স্মৃতি। ওদিকে নদী আয়ানের পাশে দাঁড়িয়ে বলে, দেখলেন, শেষমেশ বিয়েটা ঠিকই হলো, কাদা মারামারি সব ভুলে। কাদা লাগলো শরীরে, বিয়ে লাগলো কাবিনে। তবে আমি বলি কি, আপনাদের পরিবারের বৃষ্টির দিনেই বিয়ে হওয়া উচিত, স্মৃতি জমে। আপনিও তো সেদিনের স্মৃতি জমিয়েছেন। বিয়ের পর যদি আবার পুকুরে পড়েন আমাকে ডাকবেন, আমি একবারও চিৎকার করব না। আয়ান চোখ টিপে বলে, বিয়ের পর চিৎকার করতে হলে একসাথে নামবো পুকুরে, তাতে আর ঝামেলা হবে না। অসভ্য। রায়ানের মুখে শান্ত হাসি। নদী আর আয়ান চোখে চোখে মুচকি হাসে। সায়ন আবার ছড়া কাটে, কাদায় পরে গাড়ি গেছে, আজকে বিয়েতে পাত্রী হাসি। মারামারির পর চোখে চোখে বিয়ানের দেখি ভালোই প্রেম জমে। সায়নের ছড়ায় লজ্জা পেয়ে নদী চোখ সরিয়ে নেয়। বিকেল হয়ে এসেছে প্রায়। গ্রামের বিয়ে মানেই একটা অন্যরকম হুলস্থুল। বাড়ির উঠোন ভরা লোকজন, হাসি ঠাট্টা আর গানের শব্দে কান পাতা যায় না। আর এইসবের মাঝখানে আয়ান বসে আছে এক কোণায়, চুপচাপ। মনে মনে ভাবছে,
এত লোকজন, এত আয়োজন, কিন্তু আমার মনটা কেমন যেন খালি খালি লাগে। ঠিক তখনই পেছন থেকে গলা। এই যে এখানে বসে কি করছো? ভাব ধরার চেষ্টা করছো নাকি? আয়ান ঘুরে তাকালো। নদী, নাবিলার ছোট বোন। এই কদিনেই কেমন জানি আপন আপন হয়ে গেছে। চোখে চোখ পড়তেই হাসি মুখ, চোখে যেন হাজারো দুষ্টুমি লুকিয়ে আছে। ভাব ধরবো কেন? আর তুমি বা এখানে? আমি আমি তো তোমার মতন ভাব নিতাম না, আমি কাজ করি। চলো না, ওঠো, ফুলের গুঁড়া ছিটাবো। ফুলের গুঁড়ো? হ্যাঁ, জানো না, বরকনের উপর ফুল ছিটানো লাগে। আর আমি ঠিক করেছি তোমার উপরও ছিটাবো। কেন? কারণ তুমি চুপচাপ বসে আছো, তোমার উপর একটু রং লাগানো দরকার। বলেই নদী দৌড়ে চলে গেল। আয়ান অবাক। এই মেয়েটা কি সবসময় এমনই? বিকেল গড়িয়ে সন্ধ্যা, বিয়ের আসর জমে উঠেছে। প্যান্ডেলের নিচে আলো ছায়ার খেলা। আয়ান তখনও চুপচাপ বসে। ঠিক তখন পেছন থেকে ঠান্ডা কিছু পড়ল তার মাথায়। আরে এটা কি? ফুলের গুঁড়ো, বলেছিলাম তো তোমার উপর ছিটাবো। আয়ান বিরক্ত হবার ভান করলো, কিন্তু মনে মনে হাসি চাপলো। ওর মনে হলো, এই দুষ্টু মেয়েটার সাথে ঝগড়া করতেও ভালো লাগে। আচ্ছা শোনো, একটা বাজি ধরবো? কি বাজি? তুমি যদি হাসো তাহলে আমি তোমার জুতো নিয়ে পালিয়ে যাব। আর যদি না হাসি? তাহলেও নেব, কারণ তোমার হাসি আমার চাই। বলেই নদী দৌড়ে গেল। আয়নের পায়ের জুতো তুলে নিয়ে পুকুর পাড়ে পালিয়ে গেল। নদী দাঁড়াও, আমার জুতা দাও। নদী দুষ্টামি করে। একবার হাসো তাহলে দিচ্ছি। হাসবো না, আগে দাও। নদী ভেঙচি কেটে বলে, তাহলে তো আর হবে না, তোমার হাসি না পাওয়া পর্যন্ত জুতো ফেরত নেই। পুকুর পাড়ের বাতাসে দুইজন দাঁড়িয়ে, চোখে চোখ পড়ে যাচ্ছে। আয়ান বুঝতে পারছে এই মেয়েটার জন্য কোথাও যেন একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু মুখ ফুটে বলবে এমন সাহস নেই। আয়ান নরম গলায় বলে, আচ্ছা ঠিক আছে দুষ্টু মেয়ে, হাসলাম তো। এই নাও হাসি, এখন দাও জুতো। এইটুকু হাসি আরো চাই। তা কেমন? চোখ দিয়ে হাসো। চোখ দিয়ে আবার হাসা যায় নাকি? তুমি যখন মন থেকে হাসবে সেই হাসি তোমার চোখেও ছড়িয়ে পড়বে। তা বেআইন সাহেবা, এত কিছু ছেড়ে হঠাৎ আবার আমার হাসির পিছনে পড়লেন কেন? কাবিনের সময় প্রাণ খুলে হাসছিলে তুমি, পরে দেখলাম এক কোণে বাংলার পাঁচের মতন মুখ নিয়ে বসে আছো। তাতে? বিয়ে সাহেব, শুভ দিনে মুখ গোমড়া করে বসে থাকলে মানায় নাকি? তাই একটু হাসানোর চেষ্টা করলাম। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো নদীর দিকে। এই মেয়েটা সত্যি অন্যরকম। হয়তো এভাবেই খুনসুটির মধ্য দিয়েই ভালো লাগাগুলো জন্ম নেয়। রাতের আকাশে তারা জ্বলছে, আর দুজনের মনেও যেন আলতো আলো জ্বলছে। এ যেন নতুন কোনো গল্পের শুরু। নদী আলাদা, ওর মধ্যে কোনো সাজানো গুছানো সৌন্দর্য নেই, কিন্তু তবুও চোখ ফেরানো যায় না। নদীর চুলগুলো সবসময় এলোমেলো, হাওয়ায় উড়ে যায়, আবার গালে লেগে থাকে। নদী ঠিক করে না, মনে হয় ও ইচ্ছা করেই ওর চুল এলোমেলো রাখে। এই এলোমেলো ভাবটাই তো নদীর আসল রূপ। ওর হাসিটা একেবারে খাঁটি, কোনো সাজানো হাসি নয়, মুখ ফুটে বেরিয়ে আসে নিজে থেকেই। যখন হাসে মুখের ডান দিকে একটুখানি টোল পড়ে, চোখ দুটো এমনভাবে হাসে যেন ভেতর থেকে আলো আলো বেরোচ্ছে। মনে হয় পুরো পৃথিবীটা হঠাৎ একটু উজ্জ্বল হয়ে গেল। নদীর চোখ কালো নয়, একরকম ধূসর জলের মতো। একবার তাকালে মনে হয় এই চোখের মধ্যে নেমে গেলেই ডুবে যাব। ওর গায়ের রং সাদা নয়, ফর্সাও নয়, এক ধরনের হালকা বাদামি, যেমন বিকেলের শেষ রোদ মেখে থাকে গায়ে। জলছবির মতো চলার ভঙ্গি অসাবধান, যেন সারাক্ষণ দৌড়ে বেড়ায়, কখনো পুকুর পাড়ে, কখনো উঠোনে, কখনো কারো ঘাড়ে উঠে বসে, সবাইকে খেপায়। আর সেই খেপানোর মাঝে ওর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। নদীকে দেখলে মনে হয় এই মেয়েটার সঙ্গে সারা জীবন খুনসুটি করতে ইচ্ছে করে, একসাথে হেঁটে যেতে ইচ্ছে করে, আর কিছু না, শুধু পাশে বসে থাকতে ইচ্ছে করে। বারান্দায় বসে এই ভাবনাগুলোর মনে আসছিল আয়ানের। ওই বুঝতে পারছে ধীরে ধীরে নদীকে ভালোবেসে ফেলছে ও। তুমি জানো, তোমার হাসিটা আমার দিনটা সুন্দর করে দেয়। আর তুমি তুমি কি কখনো ভেবে দেখেছো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করি? অপেক্ষার কথা? তোকে দেখে আমার সময় থমকে যায়, যেন পুরো দুনিয়াটা হারিয়ে যায়। তুমি আমার কাছে একটু কাছে এলে আমার সব ভয়গুলো দূর হয়ে যাবে। আমি তো চাই সব সময় তোমার পাশে থাকতে, তোমার হাতটা ধরে রাখতে, না ছাড়তে। হাত ধরবে? তাহলে পালাবার পথ বন্ধ হয়ে গেল। পালানোর কোনো দরকার নেই, কারণ তোমার সাথে থেকে আমি সুখী। আমি তোমার ভালোবাসায় ভাসতে চাই সারা জীবন।
তুমি আমার জীবনের সেই ফুল যার গন্ধ ছাড়া আমি বাঁচতে পারি না। নদী লজ্জায় চোখ নামিয়ে বলে এমন কিছু কথা যেগুলো বলা হয় না শুধু চোখের ভাষায়। আয়ান আর নদীর মাঝে যে ভালোবাসা, সে গ্রীষ্মের হাওয়ার মতো নরম, মিষ্টি আর চিরন্তন। আয়ান ধীর গলায় চোখে চোখ রেখে বলে, নদী, তোমার সঙ্গে দেখা হয়েছিল এক অন্যরকম দিক থেকে, যেখানে শুধু হাসি আর খুনসুটি নয়, একটা নিঃশব্দ ভালো লাগার গল্প শুরু হয়েছে। জানো, তোমার চোখের ওই গভীরতা আমাকে আজও ভাবায়। কিভাবে তুমি আমার জীবনে এমন করে এসে ঠেকলে, যেন এক আলোর খোঁজ নিতে, যেন এক নতুন আলোর খোঁজ দিয়েছ। আমি তোমাকে বলতে চাই, আমার এই জীবন তোমার ছাড়া অসম্পূর্ণ। তুমি আমার ভালো লাগার সবচেয়ে মিষ্টি ঠিকানা। তাই আমি চাচ্ছি তোমার হাতটা আমার হাতের মধ্যে নাও। চলো আমরা একসাথে লিখি এই জীবনের গল্প, যেখানে ভালোবাসা থাকবে আমাদের প্রহর প্রতিক্ষণ। তুমি কি আমার পাশে চলবে, আমার সঙ্গী হবে, আমার জীবন সঙ্গী? আয়ান, তোমার কথা আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি চাই আমাদের গল্প শুরু হোক আজ থেকেই, একসাথে ভালোবেসে একসাথে বাঁচার পথ হাঁটব। মেঘলা আকাশের নিচে দুই হৃদয় মিলেছে একত্রে, নতুন এক যাত্রার শুরু, ভালোবাসার ভাষায়। নদী, আজকের এই সন্ধ্যায় তোমার সামনে দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই, আমার জীবনটা তুমি ছাড়া এক ফোঁটা জলও নয়। তুমি আমার ভালোবাসার অক্ষর, আমার হৃদয়ের গান। তোমার হাসি যখন আমার চোখের সামনে ভাসে, আমার অন্ধকার জগৎ আলোয় ভরে ওঠে। তুমি ছাড়া আমার কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই। আমি চাই আমার প্রতিটি সকাল তোমার নামের আলোয় জাগুক, আমার প্রতিটি রাত তোমার মিষ্টি স্বপ্নে কাটুক। আমি তোমাকে শুধু ভালোবাসি বলবো না, আমি তোমার জন্য বাঁচতে চাই, তোমার জন্য জিততে চাই। আমার পাশে থেকো, আচ্ছা? আমার জীবনসঙ্গী হয়ে যাও এই যাত্রায়, আমার হাত ধরো আর কখনো ছাড়ো না। আয়ান, তোমার এই কথা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি তোমার হাত ছাড়বো না কখনো। আমাদের ভালোবাসার গল্প লিখব আকাশের তারাগুলোর সাথে। সত্যি আমি তোমার পাশে থাকতে চাই, আজ, কাল ও চিরকাল। মেঘেরা যেন এই ভালোবাসার সাক্ষী, চাঁদ হেসে উঠল তাদের মিষ্টি গল্প শুনে। এই প্রেম যেন হয়ে উঠুক অনন্তের গান। আয়ান আর নদীর ভালোবাসা হারিয়ে যাক সময়ের বাউল বেলায়। আয়ান আর নদী একসাথে হাঁটছে পুকুর পাড়ে। আয়ান, এবার তো তোকে বাড়ি ফিরতে হবে। বিয়ের মজা শেষ, আসল জীবনের পালা শুরু। হ্যাঁ নদী, সময় কেমন ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। দুজনের মাঝখানে যেন একটা অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছে। মনের ভেতর অনেক কথা থাকলেও মুখে কেউ কিছু বলে না। নদী, আমি আয়ান, আমায় একটু সময় দাও। আমাদের আলাদা হওয়া খুব কষ্টের। জানি, কিন্তু একদিন আবার মিলবো, এই মোমেন্টগুলো মনে রেখে। ওরে বাবা, এইসব কথা শুনলে তো আমার মন আরো ভেঙে যায়। কিন্তু সত্যিই ফিরে আসবো, আবার হাসবো, আবার ঝগড়া করব। তারা দুজন দুজনের হাত চেপে ধরে একদম বিদায়ের সময়। মনে মনে ঠিক করে এই দূরত্ব শুধু সাময়িক, ভবিষ্যতে আবার একত্রিত হওয়ার জন্য। বিদায় নয়, দেখা হবে আবার। দেখা হবে আয়ান। অবশ্যই হবে। গ্রামের রাস্তা ঘাসে ঢাকা, বাতাসে ঠান্ডা মৃদু হাওয়া বইছে। আয়ান আর নদী একসাথে হাঁটছে শেষ কয়েকটা পা, কিন্তু তাদের মনটা জানে দূরত্ব এসে দাঁড়িয়েছে তাদের মাঝখানে। আয়ান, কখনো ভাবছি তুমি না থাকলে আমি কেমন থাকবো। নদী, আমি সবসময় তোমার সাথে থাকবো, চোখের সামনে না থাকলেও তোমার হৃদয়ে বাস করব। দুজনের চোখ ভিজে গেছে, কথাগুলো বোঝাচ্ছে বেশি বোঝানোর হয়ে গেছে নীরবতায়। এই বিদায় শুধু শুরু, আমাদের গল্প এখানেই শেষ নয়। জীবন যতই কঠিন হোক, আমি তোমাকে হারাতে চাই না। আমিও চাই না হারাতে, তাই তো বললাম ফিরে আসবো। এই যে দেখো, আকাশটা কত সাদা মেঘে ভরা, আমাদের আশা যেন ওগুলো হয়ে ছড়িয়ে পড়ে। দুজনের হাত যেন একটানা বেঁধে আছে, ছাড়ার সময় যেন কখনো আসে না। তবুও তাদের পথ আলাদা। ফেরার সময় ঠিক করে রেখেছি, তখন আবার একসাথে হব। আমিও সেদিন অপেক্ষা করব। তুমি যেখানেই থাকো, আমার ভালোবাসা তোমার সাথে থাকবে। অবশ্যই। বিয়েবাড়ির পর্ব শেষ। বাড়ির উঠানে এখনো ফুলের ছিটে পড়ে আছে। ওদিকে নাবিলা নববধূ বেশে শ্বশুরবাড়ির গাড়িতে উঠে বসেছে। কান্নার শব্দে চারপাশ ভারী হয়ে আছে। আমি বুঝি না নদী, কেন সবাই এমন করে কাঁদে? বিয়ে মানেই কি দূরে যাওয়া? নদী কিছু বলে না, ওর চোখেও জল জমে আছে। আয়ানের বড় বোনের চলে যাওয়া যেন ওদেরও কিছু কেড়ে নিচ্ছে। সব কিছুই তো বদলে যায় আয়ান, একদিন তুমিও বদলে যাবে, আমিও। আয়ান নদীর দিকে তাকিয়ে থাকে, দুজনের চোখে ক্লান্তির বিষণ্ণতা। ওরা জানে আজকের এই কান্নার ভেতর দিয়েই ধীরে ধীরে ওদের দুজনের মাঝেও দূরত্ব তৈরি হবে।
তুমি কি চলে যাবে? আয়ান মাথা নিচু করে। কথাটা সে বলতে পারে না, কিন্তু ও জানে একদিন চলে যেতে হবে। বড়দের দুনিয়ার নিয়ম ভেঙে থাকা যায় না। তুমি ভুলে যাবে আমাকে? জানি না, কিন্তু সব কিছু তো বদলে যায় আয়ান। উঠোনের কোণে দুজন দাঁড়িয়ে থাকে। শাড়ির আঁচলে মুখ ঢেকে নদী চোখ মোছে। আয়ান তাকিয়ে থাকে আকাশের দিকে, যেন কেউ ছাদ ফুঁড়ে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। নদী, যদি একদিন সব শেষ হয়ে যায় তবুও তুমি আমাকে ভুলে যেও না। নদীর মুখ তুলে তাকায়। ওর চোখের জল ছলছল করে। আয়ানের মুখে সেই পুরনো ভাঁজ। বড় বোনের বিদায়ের সাথে সাথেও ওদেরও কিছু একটা হারিয়ে যাচ্ছে আজ। রায়ান গাড়িতে উঠে পড়ে। বিয়ের পাঞ্জাবি একরকম ঝলমল করে ওঠে রোদের ছায়ায়। আয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারো চোখের জল মুছতে পারে না। গাড়ির ইঞ্জিনের শব্দে চারদিক কেঁপে ওঠে, যেন কারো বুকের ভেতরটা কাঁপছে। আয়ান, গাড়িটা চলে গেল। নদীর গলা কাঁপছে, ওর কণ্ঠস্বর হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। নাবিলার চলে যাওয়ার পর নদীর বুকের ভেতরটাও কেমন হালকা হয়ে গেছে, ঠিক যেন ফাঁকা হয়ে গেছে সব। আমি পারছি না নদী, বুকের ভেতরটা কেমন জানি ফেটে যাচ্ছে। নদী পিছনে আসে, দু হাত পেছনে বাঁধা, ওর চোখের কোণ ভিজে। দুজনেই জানে এই বিদায় শুধু একটি মেয়ের না, এই বিদায়ের সঙ্গে ওদের ভালোবাসার দিনগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সবাই চলে গেল, তুমিও চলে যাবে একদিন। আয়নের চোখ দুটো লাল হয়ে গেছে, বুকের ভেতরটা এমন ভারী হয়ে আছে যেন পাথর চেপে বসেছে। গলা দিয়ে কথা বের হয় না। আমি যদি না যেতে চাই নদী? নদী চুপ, উত্তর দিতে পারে না। চোখের পলক পড়ছে না ওর। দূরে ধুলোমাখা রাস্তায় বিয়ের গাড়ি ছোট হতে হতে একসময় এক টুকরো বিন্দু হয়ে যায়। আমরা কি আগের মতো থাকবো না আর? আয়ন কোনো উত্তর দেয় না, শুধু বুকের ভেতরটা ভেঙে ভেঙে পড়ে। এই ভাঙা শব্দ বাইরে আসে না, থেকে যায় নিঃশব্দে। চোখের কোণায় জমে থাকে নদী আর আয়নের হারানোর কষ্ট। গাড়ি চোখের সামনে থেকে মিলিয়ে যায়, ধুলো উড়ে এসে চোখে লাগে। নাকি ওদের দুজনেরই চোখ ভিজে গেছে তা কেউ জানে না। নদী চুপচাপ দাঁড়িয়ে, আয়ান একটু পিছিয়ে যায়। ওর বুকের ভেতরটা কেমন যেন ধসে পড়ছে। নদী, আমাকেও যেতে হবে। নদী যেন কথাটা ঠিক বুঝে উঠতে পারে না। ওর চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে। এখন? এইবারেই? আয়ান মাথা নিচু করে, ওর কণ্ঠস্বর ভারী, গলা শুকিয়ে এসেছে। মা বলেছে ভাইয়ের গাড়ি চলে যেতেই রওনা দিয়ে দিতে, এখনই রওনা হব। নদীর পা কেঁপে ওঠে, ওর বুকের ভেতরটা হাহাকার করে, যেন কেউ এক টানে সব কিছু কেড়ে নিচ্ছে। ও চায় আয়ান আর কিছু না বলুক, ওর কথা শেষ না হোক। আমি থাকবো। কার সাথে? আয়ান নদীর চোখের দিকে তাকায়, ওর নিজের চোখও জলে ভিজে। কেউ কিছু বলে না, দুজনেই বোঝে এই যাত্রা আর আটকে রাখা যাবে না। ভালোবাসা শুরু হওয়া মানেই এই, এক এক করে সব ছেড়ে যায়। নদী, আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। নদী চোখ নামিয়ে নেয়, ও জানে ফেরার কথা সবাই দেয়, কিন্তু ফেরা হয় না। এই বাড়ির উঠোনে আর হয়তো ওদের দুজনের ছায়া একসাথে পড়বে না। আয়ান, যদি ফিরেও আসো মনে থাকবে তো? আয়ান চুপ করে থাকে, বুকের ভেতরটা আরও একটু ভেঙে পড়ে। যাওয়ার আগে ওর হাতটা কেঁপে ওঠে। নদীর দিক থেকে হাওয়া আসে, সেই হাওয়ায় কান্নার গন্ধ মিশে থাকে। বাড়ি ফিরে যাওয়ার পর রাতের অন্ধকারে ফোনটা বাজলো। আয়নের নামটা স্ক্রিনে দেখা মাত্রই নদীর হৃদয় একটু ধড়পড় করলো। আয়ান, আজকের দিনটা কেমন গেল? গ্রামের সেই হুলস্থুল ছাড়া কি কিছুই মনে পড়ে না? নদী, আজকের দিনটা খুব ফাঁকা লাগলো। তোমার খুনসুটি আর হাসি ছাড়া সবটাই যেন নিস্তব্ধ। আমিও তাই। তোমার সঙ্গে থাকা সময়গুলো মনে পড়লে মন ভালো হয়, তবে একটু ভয় লাগে। দূরে গেলে কি আমরা একে অপরকে ভুলে যাব? ভুলবো না নদী, দূরত্ব যতই হোক আমার মনে তুমি থাকো সেটাই অনেক। আমার ফোনের স্ক্রিনটা যতবার খোলে তোমার নামটাই প্রথম দেখা যায়। আয়ান শোনো, তুমি কি জানো রাতে ঘুমানোর আগে আমি তোমার ছবি দেখি, মনে মনে তোমার হাত ধরার কথা ভাবি। আমি ভাবি কখন তোমার কাছে ফিরে যাব, কখন তোমার পাশে বসে বৃষ্টি দেখা যাবে। আমি তোমার কথা খুব মনে করি, তাই হয়তো রাতগুলো বেশ লম্বা থাকে। আমিও। তবে জানো, এই অপেক্ষাই তো আমাদের ভালোবাসাকে শক্তিশালী করে। তুমি আমার কাছে সবচেয়ে বড় উপহার। আয়ান, আগামীবার আমি তোমাকে চ্যালেঞ্জ দেব, দেখব কে বেশি অপেক্ষা করতে পারে। আমি জিতবো, কারণ তোমার জন্য তো প্রতিটা সেকেন্ড মূল্যবান। দূরত্ব ছিল অনেক, কিন্তু দুজনের ভালোবাসা যেন আরও মজবুত হলো। একটা ছোট্ট ফোন কলেই তাদের মন একত্রিত হলো। ভালোবাসার সুরে গান গেয়ে উঠল। শহরের বাতাস আলাদা, এখানে বৃষ্টি পড়লেও গন্ধটা ভিন্ন। আয়ান জানালার পাশে দাঁড়িয়ে থাকে, নিচে ল্যাম্পপোস্টের আলোয় ভিজে রাস্তাটা চকচক করছে।
মাথার ভেতর শুধু একটা নাম ঘোরে, নদী। নদী, তুই এখন কি করছিস? রাত হলে আয়ান ঠিক নদীর কথা ভাবে। পড়ার বইয়ের পাতা খুলে রাখে, কিন্তু চোখ থাকে জানালার বাইরে। গ্রামের সেই উঠান, আনমের গাড়ি চলে যাওয়ার দিনটা, আর নদীর কাঁপা কাঁপা গলা, সব কিছু মনে পড়ে। তোকে ছাড়া একদম ভালো লাগছে না নদী। শহরে ওর রুমটা খুব ছোট, দেয়ালে ফিট ঠেকিয়ে বসে থাকে আয়ান। নদীর মুখটা চোখের সামনে ঘোরে, ওর হাসি, ওর চোখের জল সব মনে পড়ে। মনে পড়ে শেষবার নদী যখন বলেছিল, আমরা কি আগের মতো থাকবো না আর। আমি তোকে কথা দিয়েছিলাম নদী, আমি ফিরে আসব, তবু কেন জানি মনটা ফাঁকা ফাঁকা লাগে। রাতের পর রাত আয়ন ঘুমোতে পারে না। জানালা খুলে আকাশের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে আছে। গ্রামের গাছগুলোর কথা মনে পড়ে, মনে পড়ে নদীর সেই চোখের জল। আমি কি তোর জন্য বদলে যাচ্ছি নদী, নাকি বড় হয়ে যাচ্ছি? শহরের আলো ঝলমল রাস্তাগুলোতে হাঁটতে হাঁটতে আয়ন ভাবে, সবাই বলে বড় হওয়া ভালো, কিন্তু বড় হলে কেন বুকের ভেতরটা এত কষ্ট ভরে যায় সেটা কেউ বলে না। আয়নের প্রতিটা রাতে নদী ফিরে আসে, স্বপ্নে, মনে, নিঃশ্বাসে। নদী যেন আয়নের ভেতরেই রয়ে গেছে। এই বিয়ে বাড়ির উঠোনে বিয়ের আনন্দ, খুনসুটি আর হাসি শেষ হয়ে গেছে অনেক দিন, তবে দূরত্ব বেড়ে গেছে। কোনো কথা হয়, ফোনে কথা কম হয়, কখনো কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং ঘর করে তাদের মাঝে। আয়ান অনেকদিন ফোন করেনি, কিছু মনে করে কি? আমার কথা হয়তো এখন তার কাছে তেমন জরুরি নয়। আমি ব্যস্ত, কিন্তু নদীর জন্য সময় পাচ্ছি না। আমি জানি না সে আমাকে বুঝবে কিনা। আয়ান, তুমি কি আমাকে ভুলে গেছো? ভুলবো কি করে? তুমি জানো আমি কত ব্যস্ত, তবে আমি সব সময় তোমাকে ভাবি। তাহলে কেন ফোন কম দাও? আমার কথাগুলো শুনতে চাও না? আমি শুনি, তবে কাজের চাপ অনেক নদী, তুমি বুঝবে তো। দুজনের মাঝখানে ভুল বোঝাবুঝির দূরত্ব যেন বেড়ে গেল, তবুও ভালোবাসা মরে যায়নি। আমি অপেক্ষা করব, তবে কখনো যদি দেখা হয় আমি চাই সব ভুলে নতুন করে শুরু করতে। আমার জীবনে নদীর স্থান অটুট। ভুল বোঝাবুঝি কাটিয়ে আমরা আবার এক হব, আমি ঠিক করেছি। এই নতুন মোড়ই হবে তাদের ভালোবাসার নতুন অধ্যায়, যেখানে প্রেম শুধু সহজ নয়, কঠিন সময়েও এগিয়ে যাওয়ার শক্তি পাবে। একদিন বাসার দরজা খুলতেই আয়নের চোখ বড় হয়ে যায়। ওর শহরের ছোট্ট ঘরটা আজ আগের মতো শান্ত নেই। ঘরে ঘরে লোক, হাসি, কথা আর শব্দের ভিড়ে ঘরটা যেন পূর্ণ। এত মানুষ এখানে আজকে এসেছে। আয়ান ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। ওর মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়। কেউ তাকে দেখে হেসে বলে, আয়ন ভাই, আপনাকে সবাই দেখতে চাইছিল। আয়নের চোখ ভিজে আসে। শহরের একাকিত্বে তার মনে হয়েছিল কেউ নেই, অথচ আজ সবাই ওর জন্য জড়ো হয়েছে। আমি কেন জানতাম না? নদীর কথা মনে পড়ে ওর। আয়ন ঘরে ঢুকতেই মা তার দিকে তাকিয়ে হাসে, ওর চোখে একটা অন্যরকম উজ্জ্বলতা। আয়ান, আজ একটা খবর আছে তোমার জন্য। আয়ান অবাক হয়ে মাথা ঝুঁকে নিয়ে চোখ বড় বড় করে শুনতে থাকে। তোমার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে, কালই অনুষ্ঠান। মা, এটা এত দ্রুত? আমি তো কিছু জানতাম না। মা মিষ্টি হেসে বলে, তোমার বড় মামি তোমাকে অনেক দিন ধরে খুঁজতেছিলেন, সব ঠিক হয়ে গেছে, আর এখন শুধু তোমার অপেক্ষা। আমি কি রাজি? আয়নের মনে নদীর মুখ ভেসে ওঠে। কেমন যেন একটা ঢেউ ওর বুক ছুঁয়ে যায়, কিন্তু সে জানে এখন অন্য কিছু ভাবার সময়। আয়ান, মা আয়নের মাথায় হাত রাখে। ঘরটা আবার আনন্দে ভরে ওঠে। আয়নের মন তার আগে মতো শান্ত নয়, কিন্তু একরকম স্থির। নতুন জীবন শুরু হতে যাচ্ছে। এ যেন অদ্ভুত অন্ধকার নেমে এলো আয়নের জীবনে। তার মা হঠাৎ করে অন্য কাউকে বেছে নিলেন আয়নের জন্য। কোনো আলোচনার জায়গা না দিয়ে ঠিক করলেন নতুন বিয়ে। আয়নের চোখ মাটিতে পড়ে থাকে। ঘরের আলো তার মনে কোনো আনন্দ জাগাতে পারে না। মা, আমি বিয়ে করতে চাই না এখন। আমার মন প্রস্তুত নয়। মা অবাক হয়ে তাকায়, ওর মুখে মৃদু দুঃখের ছাপ দেখা যায়। কেন আয়ান, এত বড় সিদ্ধান্ত এরকম হুট করে? আমার মনে হচ্ছে আমি এখনো ঠিকঠাকভাবে বুঝতে পারিনি কি চাই। আয়ান, আমি তোমার জন্য ভালো মেয়েটাই পেয়েছি, তোমার ভাবনায় মন খারাপ করো না। তুমি আমাদের পরিবারের জন্য এটা করছো, বুঝো? আয়ন বিরক্তি আর হতাশার মিশ্রণে বলে, মা, আমি নদীকে ভালোবাসি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নদী, সে তো তোমার কাছ থেকে অনেক দূরের আয়ান। তুমি এখানে পারিবারিক দায়িত্ব বুঝো না, এটা তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় নয়।
আয়ন স্তব্ধ, মনের মধ্যে একটা ঝড় বয়ে গেল। বাবার মৃত্যুর পর মা যেন আরও শক্ত হয়ে উঠেছে, কিন্তু আয়নের ভালো লাগার কথা বুঝতে পারে না। মা, আমার জীবন আমারই, আমি নিজে ঠিক করব কার সাথে থাকব। নদী আমার জীবনের অংশ, আমি তার পাশে আছি, থাকব। তোমার বয়স কম, তুমি বুঝতে পারো না, কিন্তু তোমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আয়নের গলা ভেঙে যায়, নদীর কথা মাথায় ঘুরতে থাকে। আমি শুধু সময় চাই মা, একটু সময়। মা চোখ মুছে নেয়, তার ভেতরে একটা যুদ্ধ চলছে, নিজের সন্তানকে বুঝতে চাওয়া আর সমাজের চাপের মাঝে। সময় দেব, কিন্তু মনে রেখো সময় বেশি নিলে অন্যরা কথা বলবে। আয়ন মাথা নাড়ে, বুকের ভেতর এক বিশাল ভার। ও জানে এটা সহজ হবে না, কিন্তু নিজের ইচ্ছার পথে হাঁটার জন্য লড়াই চালিয়ে যাবে। আয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কাচের জানালা থেকে হালকা বাতাস প্রবাহিত হয়, কিন্তু ওর মন শান্ত নয়। ওর চোখে অশ্রু জমে ওঠে। চুপচাপ বিছানার পাশে বসে পড়ে, বুকের ভেতর একটা ভারী ভাব চাপা দেয়। আয়নের গলা থেকে গলে ওঠা নরম শব্দ বের হয়, আমি চাই না, আমি চাই না। ওর হাত মুখে চেপে ধরে, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু চোখের জল থামাতে পারে না। সে জানে এই কষ্ট শুধুই ওর নিজের, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না। আয়ন চুপচাপ একা একা কাঁদতে থাকে, যেন বুকের সব বেদনাগুলো গলে যাচ্ছে। চোখের জল হয়ে নদীর গ্রামের উঠোনে দৌড়াচ্ছে, পায়ের নিচে মাটি ছিটকে যাচ্ছে, বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। ওর মুখে হাসি, চোখে আগুন। গ্রামের মায়ের ডাকে কখনো ফিরে আসে না। আয়ান শহরে থাকবে আর আমি যাব না? কিন্তু ওর ভেতরে একটা অদ্ভুত ব্যাকুলতা আছে। শহরের নাম শুনলে বুক কাঁপে, নতুন জীবনের কথা ভাবলেই ওর মনে উচ্ছ্বাস আর আশঙ্কা একসাথে জেগে ওঠে। নদী, আমি শহরে গেলে কি সবাই আমাকে চিনবে? কি হবে নতুন জায়গায়? গ্রামের চারপাশে গাছপালা, নদীর শব্দ, মাঠের পাখির ডাকে নদী মুগ্ধ হয়, কিন্তু ওর মনে থাকে আয়নের শহরে যাওয়ার কথা। আমি ছেড়ে যেতে পারবো না, কিন্তু আমি যেতে চাই। নদীর মনটা দ্বিধাগ্রস্ত, একটা অংশ ওকে ধরে রাখে, অন্য অংশ ছাড়িয়ে যেতে চায়। ও জানে আগামীকাল বদলে যাবে সব কিছু। শহরের পথে পা বাড়ানোর আগে নদীর হৃদয় বেদনায় ভরা। নদী রাতে ছাদে উঠে বসে থাকে, তার চোখে দূরের শহরের আলো ঝলমল করে। ওর মনের ভেতর এক ঝড় ওঠে, যেন দুই ধারার নদী মিশে যায়। শহরের আলো দেখতে মন চায়, কিন্তু মন ভয় পায়। আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি? ওর হাতের স্মৃতি দিয়ে ভরা পুরনো একটি ছবি। আয়নের সঙ্গে সেই গ্রামের উঠোনের কথা মনে পড়ে, সেই হাসি, সেই কথা, সেই চোখের মায়া। নদী জানে এই জীবনের একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে। ওর চোখে অশ্রু জমে ওঠে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। নতুন জীবন মানে নতুন ব্যথা। ওর মনের ভেতর দ্বন্দ্ব চলছে, ছেলেটার স্বপ্ন আর মেয়ের মনোরম আবেগের মাঝে। ওর চোখ মুছে নেয়, চোখের কোণে জমা জল। নদী জানে যে পথেও যাচ্ছে সেখানে ফিরে আসার পথ হয়তো অনেক কঠিন। আমি যেতে চাই, কিন্তু ছেড়ে যেতে পারছি না। নদীর রাতের নীরবতা তাকে আলিঙ্গন করে। শহরের দিকে পা বাড়ানোর মানে আজীবন বদলে যাওয়া, আর ও সেই সিদ্ধান্ত নিতে পারবে না আজ। নদীর ধারে দাঁড়িয়ে শেষবার তাকিয়ে থাকে নদী। আকাশের নীল আর ঢেউয়ের সাদা ফেনার মাঝে ওর মন ঝড়ের মতো উত্তাল। আমি যাচ্ছি নতুন জীবনের পথে, বিদায়। ঢেউগুলো যেন ওকে বিদায় জানায়, নরম আওয়াজ করে ধীরে ধীরে পাথরের ওপর আছড়ে পড়ে। নদীর চোখে জল ভিজে যায়। গাড়ির কাছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ও ভাবতে থাকে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন পথ। ঢাকায় যাব, পড়াশোনা করব, বড় হয়ে ফিরব, সব কিছু নতুন করে দেখব। গাড়ির ইঞ্জিনের গুঞ্জন আর রাস্তার শব্দ ওর চারপাশে ঘোরে। ওর মনেও যেন এক নতুন জগতের দরজা খুলে গেছে। এই যাত্রা শুধু পথ নয়, স্বপ্নের শুরু। নদী চুপচাপ বসে থাকে, চোখে এক গভীর আশার ঝিলিক, আর ওর হৃদয়ে বাজে এক নতুন গান, জীবনের নতুন অধ্যায় শুরু। আয়নের এনগেজমেন্টের দিন আজ। ঘর সাজানো, ফুলের গন্ধ, ভরপুর বাতাস। পরিবারের সদস্যরা ব্যস্ত, হাসি আর কথাবার্তায় ঘর মুখরিত। আয়ন যতক্ষণ ভিড়ে মিশেছে তার মনে নদীর ছবি ঘুরে বেড়ায়। আনন্দের মাঝে একটা ফাঁকা ভাব জমে থাকে তার বুকের ভেতরে। আয়ান, তোমাকে তোমার পথ দেখিয়েছি আমি, এখন এই পথেই যাওয়া উচিত। আয়ান মাথা নিচু করে শোনে, ওর মনে শুধু নদীর কথা। নতুন জীবনের শুরু তার কাছে ভয়ঙ্কর, আর নদী ছাড়া কেউ কিচ্ছু নেই। আমি কি সত্যি এই পথে যেতে পারবো? অতিথিরা আসতে শুরু করেছে, হাসি, আনন্দ, খুশির ধ্বনি। আয়নের মুখে অর্ধেক হাসি, অর্ধেক বিষাদ। ও
ও জানে এই দিন বদলানোর শুরু, কিন্তু বদলানোর আগে ওর মনে এক শেষ কষ্ট জড়িয়ে আছে। আয়নের হাতে আংটিটা ঝলমল করছে, নিখুঁত এক আভা ছড়াচ্ছে সূক্ষ্ম রোদের মতো। সমস্ত অতিথির চোখ তার দিকে, কিন্তু আয়নের মন একেবারে অন্য কোথাও। শব্দগুলো হঠাৎ ধীর হয়ে আসে, বাতাস থেমে যায় যেন, এবং তখনই আসে সেই খবর। নরম সুরে কেউ কাপা কণ্ঠে ফিসফিস করে, আয়ান ভাই, তোমার জন্য খবর এসেছে। মুহূর্তটা থমকে যায়, আংটি পরানোর হাত কাঁপতে শুরু করে, চোখগুলো একদিকে হৃদয়, অন্যদিকে ব্যথার সুর বাজায়। কি খবর বলো তো? খবরের সঙ্গে এসে ভাঙে আয়নের সমস্ত আশা। শোনেনি সে এত বড় দুঃখ কখনো। মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ল। সেই সময় আয়নের হাত থেকে আংটি পড়ে যায় মাটিতে, গ্লানির মতো ঝলসে যায়। চোখে জমে থাকা জল ফিসফিসিয়ে বলে, না, এটা হতে পারে না। অচেনা এই বার্তা কষ্টের সুর তোলে সঙ্গীতের মতো, যা কখনো থামবে না, শুধু বয়ে যাবে সময়ের সাথে। সব চোখ তাকিয়ে আছে ওর দিকে, হাসির মাঝেও যেন একটা থমকে যাওয়া ঘ্রাণ। হঠাৎ করে একটা খবর আসে, কাপা কণ্ঠে কেউ বলে, নদী যে বাসে করে আসছিল সেটার একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়নের হাত থমকে যায়, যেন পৃথিবী মুহূর্তে তার পায়ের নিচে থেকে সরে যায়। না, এটা হতে পারে না। গা ছমছমে নিস্তব্ধতা নেমে আসে, ঘর ভরা হাসি অন্ধকারে ঢেকে যায়, আর আয়নের চোখ থেকে জল ধারাবাহিক ভেঙে পড়ে। নদীর সেই হাসি, নদীর সেই স্বপ্ন হঠাৎই নীরবে ছায়ে মিশে যায়। আয়নের হৃদয় যেন এক ভাঙা ঢেউ, যা কখনো শান্ত হবে না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নদীর বড় বোন নাবিলা, দুলাভাইয়ের রায়ান আর আয়ান ছুটে চলে, দ্রুত পায়ে বৃষ্টি জমে থাকা মাটির পথ বেয়ে। ওদের হৃদয় দৌড়াচ্ছে একটাই উদ্দেশ্যে, নদীর খবর জানতে। তাড়াতাড়ি, দেরি করা যাবে না। এটা আমার বোন রায়ান। তিনজন মিলিয়ে ছুটে চলে হাসপাতালের দিকে, ওদের কাঁধে কাঁধ মিলিয়ে, হৃদয়ে অচেনা উদ্বেগ আর ভয়। তাদের পায়ে ছন্দ মিলিয়ে যাচ্ছে, যেন তিনজনের একসঙ্গে বয়ে চলেছে সেই ভালোবাসার নদী। হাসপাতালের গেটে এসে দাঁড়িয়ে তারা একে অপরের হাত শক্ত করে ধরে, চোখে ভরা আশার জলে মুখ লাল। নদী, তুমি এই ঘর থেকে বাইরে এসে আমার কাছে ফিরো, এই ভাবনাই বেঁচে আছি আমি। হাসপাতালের দরজায় গিয়ে তারা থমকে দাঁড়ায়। বাইরে থেকে ভিড় আর গোলমাল, কিন্তু ভেতরে নীরবতা। নদী কোথায়? ও কি ভালো আছে? ডাক্তারের পা ধরা, তাদের চোখের মধ্যে আশার ঝিলিক। খোঁজা আয়ান, নদীর জন্য সব করতে পারে ও। ওর অবস্থা সংকটজনক, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করবি। তিনজনের মুখে আশার আঁচ নেই, শুধু হৃদয়ের কষ্ট আর প্রার্থনার শব্দ বাজছে নিঃশব্দে। আকাশের মেঘ ছড়িয়ে পড়ছিল, যেন বৃষ্টি বয়ে আনছে এক নতুন দুঃখের সুর। হৃদয়গুলো ব্যাকুল ভালোবাসার সঙ্গে ঢুকছে। ও আমাদের প্রিয়, ওর হাত ছেড়ে যেও না আয়ান। সেই মুহূর্তে হৃদয়গুলো ভেঙে গেলেও ভালোবাসার সুর টুটে যায় না। তারা জানে ভালোবাসা হয়তো একদিন আবার নতুন করে জাগবে। হাসপাতালে সাদা দেওয়ালের মাঝে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু আয়নের হৃদয় আগুনে জ্বলছে। নদীর অবস্থা ভালো নয়, ওর শ্বাসকষ্টের মতো রুদ্ধ। নদী, তুমি আমার জীবন, যেও না। ডাক্তারের মুখে চিন্তার ছায়া, কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছে। আয়নের চোখে অশ্রু ঝরছে, ওর হৃদয় ভেঙে যাচ্ছে প্রতিক্ষণে। আয়ান, আমি ভালো করার চেষ্টা করছি, ডাক্তার আছে তো। আয়নের হাত অবশ হয়ে পড়ে নদীর হাত ধরে, ওর স্পর্শে যেন একটু শান্তি ফিরে আসে নদীর চোখে। ফিরে এসো নদী, আমি তোমার অপেক্ষায় থাকবো চিরকাল। হাসপাতালের বাতাসে ওরা তিনজন দাঁড়িয়ে আছে, ভালোবাসার বাণী ও কান্নার মিশেলে আশা আর অন্ধকারের মাঝে। হাসপাতালের সাদা আলোয় আয়নের হাত কাঁপছে, ও নদীর বুকের ওপর নিঃশ্বাস আটকে বাঁচানোর চেষ্টা করছে। চোখে ও অজস্র কান্না ঝরে পড়ছে। না নদী, তুমি যেতে পারবে না, আমার হাত ছেড়ে যেও না। নদীর ঠান্ডা হাত ছুঁয়ে আয়নের স্পর্শে একটু সাড়া দেয়, ওর চোখ বন্ধ, কিন্তু হৃদয় লড়াই করে বেঁচে থাকার জন্য। দ্রুত, আরও চাপ দিতে হবে। আয়নের ধরফর করার হৃদয়েও যেন এক নতুন আশার আলো জ্বলে ওঠে। সে জানে নদীর জন্য লড়াই এখনো থামানো যাবে না। আমি আছি নদী, তুমি একা নও। সেই মুহূর্তে সব কিছু থেমে গেছে, শুধু দুই হৃদয়ের মাঝে জীবনের এক অনন্ত সন্ধান বাজছে। আয়নের হাতে নদীর ঠান্ডা স্পর্শ ধীরে ধীরে ফুরিয়ে আসছে, চোখের সামনে ওর জীবন ধুয়ে যাচ্ছে ছায়ার মতো। নদী, হারাবো না তোকে, আমি কি করব? চোখের জল ছুঁয়ে পড়ে মাটিতে,
যেন হারানোর আগেই আয়নের মন ভেঙে যায়। কাপা গলায় সে বলে, আমি তোমাকে বাঁচাতে পারছি না। হৃদয় থেকে উঠে আসা সেই কান্না গুমোট হয়ে যায়। চারপাশ নীরবতা ভরে শুধু আয়নের ভাঙা স্বপ্ন আর নদীর নিঃশ্বাস বাকি। আয়নের বুকটা এত ভারী যেন পৃথিবীর সব বোঝা একসঙ্গে এসে পড়েছে। ওর হাত ছেড়ে নদী নিস্তব্ধ হয়ে গেছে, জীবনের শেষ সুর বাজিয়ে। সেই ক্ষণ যেন সময় থেমে গেছে, ভালোবাসার গল্পের এক অনিশ্চিত শেষার্ধ। আয়নের চোখ থেকে অজস্র অশ্রু ঝরে পড়ছে, যেন সে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছে। হৃদয় ভেঙে শব্দ হারিয়ে গেছে নিঃশব্দে। নদী, তুই না গেলে আমি কি করব? আমার সব আশা, সব স্বপ্ন তো তোর সাথে ছিল। হাত মেলানো, আলিঙ্গন, সব কিছু এখন কেবল স্মৃতি হয়ে রয়ে গেছে। নদীর নিঃশ্বাস শূন্য, তার স্পর্শ হারিয়ে যাচ্ছে আয়নের হাত থেকে। চারপাশ ঘিরে নীরবতা, যেন এই পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে। আয়নের হৃদয় শুধু একটাই শূন্যতা বয়ে নিয়ে আছে। ফিরে এসো নদী, আমি এখনো অপেক্ষা করছি। বাতাসে মিশে গেছে আয়নের কাদার সুর, আর নদীর নাম হয়ে উঠেছে চিরন্তন বেদনার প্রতীক। নিঃশ্বাসের শেষ একটা ঝাপটে নদীর চোখ হঠাৎ ধীরে ধীরে খুলে যায়। অন্ধকারের মধ্যে যেন এক আলোর রেখা ছড়িয়ে পড়ে। আয়নের চোখে আশার ঝিলিক ফিরে আসে, যেন হারিয়ে যাওয়া সব স্বপ্ন আবার নতুন করে জীবন্ত হতে শুরু করেছে। আয়ান, আমি তোমার কাছে ফিরে এসেছি। আয়নের হাত দ্রুত নদীর হাত ধরতে চায়। হৃদয়টা কাঁপছে ভালোবাসায় ও জীবনের জন্য লড়াই করার আগ্রহে। বাঁচো নদী, আর কখনো চলে যেও না। সেই মুহূর্তে হাসপাতালের ঘর যেন ভালোবাসার জায়গায় পরিণত হয়, যেখানে দুইটি হৃদয় আবার মিলিত হয়েছে জীবনের পুনর্জন্মে। নদীর চোখ থেকে জল ঝরে পড়ে, যেন হারানো সমস্ত বেদনাও ধুয়ে যাচ্ছে। আয়নের চোখও ভেজা, তবে এবার সে হাসছে একটা ছোট্ট কিন্তু অটুট হাসি। নদী, তুমি ফিরে এসেছো, আমি যেন স্বপ্ন দেখছি। তোমার হাত ছাড়া এক মুহূর্তও আমি থাকতে পারিনি। তুমি আমার সব। আয়নের হাত ধীরে ধীরে নদীর গালে স্পর্শ করে। স্পর্শটা নরম কিন্তু শক্তিশালী, একজনের জীবনের সমস্ত আশ্রয় আর আরেকজনের নির্ভরতার প্রতীক। আমরা একসাথে থাকবো, আর কেউ আমাদের ছাড়া কিছু করতে পারবে না। প্রতিজ্ঞা করো, এই জীবনটাই শুধু আমার। আয়নের চোখে নতুন আলো জ্বলে ওঠে। সে মৃদু হাসে এবং তাদের দুই হৃদয় একসাথে বেঁধে যায় এক জীবনের গল্পে, ভালোবাসার, বিশ্বাসের আর অনন্ত সাহসের। হাসপাতালের শীতল বিছানা ছেড়ে নদী এখন আয়নের নিজের বাসায়। আয়ান ওর হাত শক্ত করে ধরে রেখেছে, যেন আর কখনো হারাতে দেবে না। এইবার তুই কোথাও যাবি না নদী, তোকে আমি চোখের সামনে রাখবো, নিজের নিঃশ্বাসের মতন আগলে রাখবো। নদী তাকিয়ে থাকে আয়ানের মুখের দিকে, ওর চোখে মিশে থাকে মৃদু কষ্ট আর শান্তির আলো। আমি কোথাও যাব না আয়ান, তোর বুকের মধ্যে থাকবো, তোর সবটুকুতে মিশে থাকবো। আয়ান নদীর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ওর মনে হয় পৃথিবীর সব যন্ত্রণা বুঝি এই মুহূর্তেই থেমে গেছে। এই সংসার, এই ঘর এখন থেকে তোর আর আমার। তুই শুধু একটু ভালো থাক, আমি তোর জন্য সব কিছু ছেড়ে দিতে পারি। নদী চোখ বন্ধ করে ফেলে, বুকের মধ্যে জমে থাকা সমস্ত কষ্ট ধুয়ে যাচ্ছে এই ভালোবাসার ছায়ায়। আমি তোর হাত ছেড়ে কখনো যাব না আয়ান। এখন থেকে তুই আমার ঘর, তুই আমার ঠিকানা। বাইরের পৃথিবী কেমন তা ওদের জানা নেই। জানালার বাইরে হালকা বৃষ্টি পড়ছে, ভেতরে ওরা দুজন নীরবে জীবনের নতুন মানে খুঁজে পাচ্ছে ভালোবাসা। দিনের শেষে সব কিছু শান্ত হয়ে গেলেও আয়নের ঘরের ভেতরে একটা অদৃশ্য ঝড় বইছে। আয়নের মা চুপচাপ বসে আছে, ওর মুখে কঠিন অভিমান। আমি তোকে অন্য কোথাও বিয়ে দিতাম, এই মেয়েটা আমার পছন্দ নয় আয়ান। আয়নের বুক কেঁপে ওঠে। নদী তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে, মাথা নিচু, চোখে জল নেই, তবু মনটা ভারী। মা, ও আমার সব, আমি ওকে ছাড়া থাকবো না। তুই চাইলে তোর পছন্দের মেয়ের সাথে বিয়ে দে, কিন্তু জানবি আমার মন ওর কাছেই পড়ে থাকবে। মা চোখ সরিয়ে নেয়। আয়নের কথায় একটা কাঁপুনি ঢুকে গেছে ওর গলায়। ছেলের মনের মানুষ মেনে নিতে বড় কঠিন, তবুও তুই যদি এটাই চাস, আমি আর কি করব। নদীর চোখে পানি আসে না, কেবল বুকের মধ্যে জমে থাকা কান্নার সুর বাজে। আয়নের হাত ওর হাতের ওপর পড়ে, স্পর্শের মধ্যে কথা লুকিয়ে থাকে, ভয় নেই, আমি তো আছি। তুই কিছু ভাবিস না নদী, আমাদের ভালোবাসা কারো অনুমতির উপর দাঁড়িয়ে নেই। দুজনের চোখে তখন শুধুই প্রতিজ্ঞা। ভালোবাসা পেলে হয়তো জীবন সহজ হয়, না পেলেও ভালোবাসার কাছে হার মানার উপায় নেই। রাতটা যেন থেমে আছে, চারপাশ নীরব, শুধু আয়ান, রায়ান আর নাবিলা বসে আছে আয়ানের মায়ের সামনে। খালা, আয়ান আর নদীকে আলাদা করবেন না। ভালোবাসার মানুষের জায়গায় কাউকে দিয়ে হয় না।
খালামণি, আপনি কি দেখেন না নদীর চোখে কতটা ভালোবাসা জমে আছে আয়নের জন্য? আয়নের মা নিঃশ্বাস ফেলে, চোখে জল নেই কিন্তু বুকের ভেতরটা ভারী। মা, আমি জানি তুই কষ্ট পাস, তুই অন্য কিছু ভেবেছিলি, কিন্তু আমি নদী ছাড়া পারবো না। ভালোবাসা তো অপরাধ না খালা। ওদের সুখে আপনি মুখ ফিরিয়ে নিলে ওরা কোথায় যাবে? নদী শুধু আয়নের ভালোবাসা না, আমাদের পরিবারও একটা অংশ হয়ে গেছে এখন। মায়ের চোখে এক ফোঁটা জল চিকচিক করে। সময় ভাবতে ভাবতে মুখটা নরম হয়। তোমরা সবাই যদি ওকেই চাও তাহলে আমি আর কি বলবো। আয়ান নদীর হাত চেপে ধরে, সেই হাতে লুকিয়ে থাকে ভোরের আশার আলো। খালা, আমি আপনাদের কষ্ট দেব না, আপনার ঘরকেই আমার ঘর করে নেব। মায়ের মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে, তাতে হয়তো অল্প অভিমান রয়ে যায়, কিন্তু তাতে আর ভালোবাসার বাঁধ ভাঙে না। মা, এবার তুই শুধু আশীর্বাদ দে, আমাদের শুরু হোক তোমার দোয়ায়। বাইরে তখন ভোরের আলো ফুটছে, ঘরের ভেতরেও ঠিক তেমনি আলো ছড়িয়ে পড়ে, ভালোবাসার আলো। ভোরের আলো আস্তে আস্তে ঘরে ঢুকছিল, সেই আলোয় আজকাল সকালটা ছিল আলাদা। আয়ান আর নদী দুজনের জীবন এক নতুন অধ্যায়ে ঢুকে পড়ছে। মসজিদের হুজুর কাবিননামার কাগজ সামনে রাখলেন, কলমটা আয়ানের হাতে কেঁপে উঠল। আজকের এই সই শুধু কাগজে না, আমি মনেও লিখে রাখলাম, নদী, এই জীবন তোর জন্য। নদী চোখ নামিয়ে রেখেছে, ওর কপালের চুল গড়িয়ে গালে পড়ছে, ওর বুকের ভেতর দোলা দিচ্ছে এক অদ্ভুত প্রশান্তি। আমিও তোর আয়ান, আজ থেকে তোর হাত ছেড়ে আর কখনো কোথাও যাব না। আয়ান কলমের কালে ছুঁয়ে কাবিননামায় সই করলো। শব্দ নেই, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। কাগজে লেখা থাকলেও ভালোবাসার স্বাক্ষর। চারপাশে সবাই দাঁড়িয়ে, আজ আর কেউ মুখ ফিরিয়ে নেই। আয়ানের মা আড়াল থেকে তাকিয়ে থাকেন, চোখে জল জমে ওঠে, তবে এবার সেই জল কষ্টের নয়, শান্তির। সুখী থাকিস তোরা, আমি তোদের জন্য দোয়া করি। নাবিল আর আয়ান আর পরিবারের সবার মুখে হাসি, কেউ আর নদীকে ভিন্ন মানুষ ভাবে না। কাবিননামার পাতায় শুধু সই নয়, সেখানে লেখা থাকলো দুইটা মানুষের সব হারানোর পর একে অপরকে পাওয়ার গল্প। আয়ান নদীর দিকে তাকিয়ে হাসলো, নদী ওর চোখের দিকে তাকিয়ে বুঝে গেল এই হাসিটা চিরদিনের জন্য। বাইরে তখন বৃষ্টি নেমে গেছে, ভিজে মাটির গন্ধে মিশে আছে নতুন জীবনের শুভ্রতা। বিয়ের পরের দিনগুলো যেন অন্যরকম হয়ে গেল। আয়ান আর নদীর জীবনটা এখন আর শুধু প্রেমের নয়, এটা সংসার। তবে এই সংসারেও ওদের ভালোবাসা কাঁপে, গন্ধ ছড়ায় প্রতিটা সকালে। নদী সকালবেলা উঠে জানালার পর্দা সরিয়ে দেয়, জানালার বাইরে ছড়িয়ে থাকা আলো আয়ানের মুখে পড়ে। আয়ান চোখ খুলে নদীর দিকে তাকায়, ওর চোখে একটা গভীর শান্তি। এই আলোটা যদি তোকে ছুঁয়ে না দিত, আমি হয়তো আর কখনো উঠতাম না। নদী নদী হাসে, ওর হাসিতে থাকে ঘরের উষ্ণতা। আলো ছাড়া বাঁচবি কি করে? তোর আলো তো এখন আমি। দুজনের দিন শুরু হয় এভাবেই। এক কাপ চায়ের পাশে নদী বসে থাকে, আয়ান বই পড়ে, মাঝে মাঝে বইয়ের পাতা সরিয়ে নদীর হাতে হাত রাখে। সংসার মানে কি শুধু রান্নার বিল? আমার কাছে সংসার মানে তোর চোখের দিকে তাকিয়ে থাকা। তুই শুধু কথা বলিস আর আমি তোর কাজগুলো করি। এই সংসার চলবে না, তবে আমি তোর কথা শুনতে ভালোবাসি। বিকেলে ওরা দুজন ছাদে উঠে যায়, হাতে হাতে আঙুল ছড়িয়ে আকাশ দেখে বাতাসে নিজেদের স্বপ্ন মিশিয়ে দেয়। আয়ান, তুই কি কখনো ভাবিস এই সংসার আমাদের শেষ গন্তব্য? না, এই সংসার আমাদের শুরু। শেষ তো তুই আর আমি মরার পরও একসাথে থাকবো। নদী হেসে মাথা রাখে আয়ানের কাঁধে। সেই মুহূর্তে ওদের চারপাশে শুধু ভালোবাসার গন্ধ। সংসার নামে শুধু রুটিন নয়, ওদের সংসার মানে প্রতিদিন নতুন করে ভালোবাসা শেখা, দুঃখে সুখে একসাথে থাকা। এই সংসারটা যেমন নিঃশব্দের তেমনই গভীর, ঠিক নদীর মতো। আর আয়ান, সে এখনও নদীর বুকেই নিজেকে খুঁজে পায়। ভালোবাসা কখনো সহজ হয় না, তবু ভালোবাসার জন্যই মানুষ লড়ে যায়। আয়ান আর নদীর গল্পটাও তাই। ওরা শুরুতে বুঝতে পারেনি একটা সম্পর্ক শুধু দুজনের নয়, সমাজের দেওয়ালে দেওয়ালে তারা ছায়া পড়ে। তবুও যখন ভালোবাসা সত্যি হয়, তখন সেই ছায়াও আলোয় বদলে যায়। নদী আর আয়ান হারাতে হারাতে একে অপরকে পেয়েছে। মৃতপ্রায় শরীর থেকে ফিরে এসে নদী আজ রায়ানের ঘরে, আর আয়ান, সে আজও নদীর চোখে নিজের জীবন খুঁজে পায়। এই গল্পের শেষটা হয়তো খুব জাঁকজমকপূর্ণ নয়। এখানে রাজপ্রাসাদ নেই, নেই রাজকন্যা কিংবা রাজপুত্র, আছে শুধু দুটি হৃদয়ের লড়াই। একটা ছেলে যে ভেঙে পড়ে তবুও বুকে চেপে ভালোবাসার জন্য দাঁড়িয়ে থাকে, একটা মেয়ে যে জীবন মৃত্যুর দোলায় দুলে গিয়ে অবশেষে ফিরে আসে।
শুধুমাত্র সেই ভালোবাসার কাছে এই গল্পটা তাদের জন্য, যারা ভালোবাসা মানে শুধু কথা নয় বরং দায়িত্ব ভাবে, যারা ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় বরং সময়ের কাছে দাঁড়িয়ে লড়ে যাওয়া। ভালোবাসার আসল সৌন্দর্য এখানেই, সব কষ্ট সব চোখের জল পেরিয়ে দুজন মানুষ যখন বলে এবার চলো একসাথে থাকি,